আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি নারেশন বা স্পিচ মানে হচ্ছে উক্তি পার্ট 3। পার্ট 3 তে আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে। ইতিপূর্বে কিন্তু আমরা দুটি পর্ব দিয়েছি। সেখানে কিন্তু আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি, এরপরে পারসন নিয়ে আলোচনা করেছি এবং টাইম এন্ড প্লেস নিয়ে আলোচনা করেছি। এবারে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে সেন্টেন্সের পরিবর্তন। সেন্টেন্সের কোথায় কি বসে, 5টা সেন্টেন্স। দেখো আমরা কিন্তু গ্রামারের শুরুতেই কিন্তু সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ শিখি, সেই সেন্টেন্স কিন্তু শুরুতেই শিখে এসেছি। আমরা সেখানে সেন্টেন্স শুধুমাত্র একটু সংজ্ঞা টঙ্গা বলে দেবো। দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত কাকে বলে, এটা কিন্তু বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, যেই বাক্য দ্বারা কোনো বিষয়ে বর্ণনা বা বিবৃতি করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দেখো কি কি চেঞ্জ করতে হবে, যে এই দুইটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা পয়েন্ট খুব ভালো করে তোমরা মনে রাখবে, যে কমা অথবা ইনভার্টেড কমা দুইটাই উঠে গিয়ে কিন্তু দ্যাট বসবে। এটাই হলো আমাদের মেইন পয়েন্ট, দ্যাট বসবে। এরপর দেখো রিপোর্টিং ভার্ব, আমরা কিন্তু ভিডিওতে দিয়েছি যে রিপোর্টিং ভার্বের সংক্ষেপে আরবি দ্বারা প্রকাশ করব। এখানে কিন্তু সেইড অথবা টোল্ড বসে, এবং যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেসও বসতে পারে। আমরা তিনটা এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার করব। তাহলে আবার একটু দেখো, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, এবং তোমার ভার্ব হিসেবে সেইড, টোল্ড অথবা সে বসে। এখন দেখো প্রথমটা আমরা নিয়েছি দ্য ফার্মার সেজ আই অ্যাম বিজি। কৃষকটি বলল যে আমি ব্যস্ত আছি। তাহলে এইটা কিন্তু দেখো এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, এই অংশেও কিন্তু প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে যদি আনসার করতে চাই তাহলে দেখো, তাহলে প্রথমে কিন্তু আমরা লিখবো দ্য ফার্মার্স। প্রথমে কিন্তু এখানে সাবজেক্ট যেটা আছে সেটাই কিন্তু লিখতে হবে, দ্য ফার্মার্সেস। এরপরে দেখো যে আমরা কিন্তু প্রথমে শিখলাম কমা এবং ইনভার্টেড কমা দুটো উঠে কিন্তু কি বসবে, দ্যাট বসবে। ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে যদি পার্সন ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা কাকে অনুসরণ করে, অবশ্যই দ্য ফার্মারকে। দ্য ফার্মার থেকে আমরা হি নিয়ে আসলাম। এখানে দেখো একটা বিষয়, আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় উদাহরণ এক্সাম্পলে বেরিয়ে এখানে কিন্তু যে টেন্সে শিখিয়ে যে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিন্তু পাস্ট টেন্স হবে, কিন্তু তোমাকে একটু খেয়াল করতে হবে এইখানে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। হি ওয়াজ, হি ইজ বিজি, এইভাবে কিন্তু লিখতে হবে। আর এই অংশ যদি পাস্ট টেন্সে হয় তাহলে এই অংশ কিন্তু প্রেজেন্ট থাকা সত্ত্বেও তোমাকে পাস্টে দিতে হবে। এটা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা ভালো করে মনে রাখো। পরবর্তীটা হি সেইড আই এম এ স্টুডেন্ট, সে বললো আমি একজন ছাত্র। তাহলে প্রথমে কিন্তু ইনডাইরেক্ট করার সময় অবশ্যই প্রথমে দেখো হি সেইড থাকলে সেইডই ব্যবহার করবে। ইনভাইটেড কমা উঠে কি হবে, অবশ্যই একটি দ্যাট হবে। এখানে দেখো আই আবার ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট হিকে অনুসরণ করবে। এইবার দেখো একটু বিষয়টা, এখানে কিন্তু সেইড পাস্ট ফর্মে আছে, তাহলে এইটা কিন্তু অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সেই হয়ে যাবে। তাহলে দেখো হি ওয়াজ এ স্টুডেন্ট। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে কোথায় প্রেজেন্ট রাখতে হবে এবং কোথায় পাস্ট টেন্স হবে। এখন আরেকটা বিষয়, যে আমরা কিন্তু ইতিপূর্বে বলেছি যে সেইড অথবা টোল্ড দিতে হয়। এখন একটা বিষয়, যে তোমরা যদি টোল্ড ব্যবহার করো, টোল্ড ব্যবহার করলে কিন্তু টু বসে না, এটা মনে রাখো। যে এখানে যে সেইড টু, যদি আমরা সেইড রাখি সেইড টু রাখতে পারি, টোল যদি ব্যবহার করি তাহলে সেখানে কিন্তু টু বসবে না। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু মনে রেখো তোমরা। এরপরে দেখো এখানে কি রয়েছে, হি সেইড টু মি হি ইজ ব্রিলিয়ান্ট, সে খুবই মেধাবী বা বুদ্ধিমান। এইখানে দেখো তাহলে আমরা অবশ্যই কিন্তু এখানে কি রাখবো, যে হি টোল্ড ব্যবহার করব। দেখো এই যে সেইড টু থাকলে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে টোল্ড ব্যবহার করব, এবং দেখো যে টোল্ড ব্যবহার করলে তখন কিন্তু আর টু দিতে হয় না, তাইলে কি লিখবো, হি সেইড টু মি। ইনভার্টেড কমা উঠে কিন্তু আমরা এখন শিখে গেছি যে অবশ্যই দ্যাট দিতে হয়। হি কোন পার্সন, হি কিন্তু থার্ড পার্সন, আমরা কিন্তু শিখেছি থার্ড পার্সন হইলেও অপরিবর্তিত থাকে। তাহলে কি লিখবো, হি। এবার টেন্সের পরিবর্তন হবে, কারণ এখানে কিন্তু দেখো পাস্ট টেন্সে আছে। তাইলে কি হবে, ইজ থেকে কিন্তু অজ হবে, অজ ব্রিলিয়ান্ট। যে এখানে কিন্তু আমরা তিনটা এক্সাম্পল দিলাম। আশা করি যে এখন থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করার সময় আর কোনো সমস্যা হবে না। বিশেষ করে কিন্তু ক্লাস 6 থেকে কিন্তু 6, 7 এইগুলোতে কিন্তু অবশ্যই সেন্টেন্স নারেশন আসে। তোমরা হুবহুব যেরকম বাক্য শিখলে সেরকম কিন্তু পরীক্ষায় আসবে। আর যারা 8 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা ভিডিওগুলো দেখছো তাদের কিন্তু অবশ্যই তোমাদের প্যাসেজ নারেশন থাকবে। আর এই সেন্টেন্স পারলেই কিন্তু অবশ্যই প্যাসেজ করতে পারবে। দেখো এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে দ্বিতীয়তে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে যেই বাক্য দ্বারা কোনো কিছু বিষয় বা বস্তু সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করা বুঝালে তাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেনার উপায় কি, যে তুমি যদি অর্থ বুঝতে না পারো, একটা মাত্র দেখো যে প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা কিন্তু যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিনতে পারবো। এটা থাকলে কি করতে হবে, কমা বা ইনভার্টেড কমা হটে ইফ, দেখো ডাব্লিউএস কোশ্চেন অথবা ইফ ব্যবহৃত হয়। যে ডাব্লিউএস কোশ্চেনগুলো কি কি তোমাদের কিন্তু জানা আছে, যে
হু, হুইচ, হুম, হাউ এইগুলো কিন্তু যে হুইচ, হোয়াট যত ধরনের আছে টোটাল WH কোয়েশ্চেন আছে ৯টি। সেটার যেকোনো একটা থাকলে ইনভার্টেড কমা উঠে ওইটাই বসবে। যদি না থাকে তাহলে সেখানে অবশ্যই ইফ বসবে। এবং দেখো রিপোর্টিং ভার্ব হিসেবে শুধুমাত্র আস্কডই বসবে, এছাড়া কিছু বসবে না। আবার একটু মনে রাখো ইনভার্টেড কমা উঠে ইফ অথবা WH কোয়েশ্চেনের ৯টি যেকোনো একটি বসবে এবং রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড বসবে। একটু এক্সাম্পলে ক্লিয়ার করি দেখো। হি সেইড টু মি, দেখো হি সেইড টু মি, এখানে মিটি একটু লিখে দিলাম। দেখো হি সেইড টু মি আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? অর্থ যদি নাও বোঝো তাহলে কিন্তু প্রশ্নবোধক দেখে আমরা চিনতে পারবো এটা ইন্টারোগেটিভ। তাহলে কিন্তু আনসার করার সময় অবশ্যই রিপোর্টিং ভার্ব যাই থাকুক না কেন সরাসরি হি আস্কড মি, এখানে দেখো আস্কড ব্যবহার করলেও কিন্তু টু হবে না, এখানেও কিন্তু টু বসে না, এতটুকুন মনে রেখো। আস্কডের পরে টু বসে না। দেখো এরপরে কি আছে, এখানে কিন্তু WH কোশ্চেন নাই, তাহলে নিঃসন্দেহে এখানে আমরা কি বসাবো, একটা ইফ। যে এই কনজাংশনের পরে একটা সাবজেক্ট হবে, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে কাকে অনুসরণ করে, মিকে। এখানে কিন্তু একটা সাবজেক্ট বসবে, মি থেকে কি আসবে, আই। যে কনজাংশনের পরে একটা কি করতে হয়, অবশ্যই একটা সাবজেক্ট বসাইতে হয়, তোমরা কিন্তু একটু মনে রাখবে। এরপরে দেখো এটি কোন টেন্সে আছে, এখানে কিন্তু পাস্ট টেন্স, তাহলে এই অংশও কিন্তু প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে অবশ্যই কি লিখবো আমরা, আয়ের সাথে কিন্তু ওয়াজ হয়, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক এইভাবে কিন্তু আমাদের ইন্টারগেটিভ অ্যান্সার। এবার দেখো যে আমরা দ্বিতীয় প্রশ্নটা কি রেখেছি এক্সাম্পল বিতে, হি সেইড টু মি, সে আমাকে বললো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে এইখানে কিন্তু WH কোশ্চেন হোয়ার রয়েছে, এখন আমরা কি করব, WH কোশ্চেন হিসেবে এটাই ব্যবহার করব। তাহলে প্রথমে কি লিখবো, অবশ্যই কিন্তু লিখবো হি আস্কড মি। দেখো অবশ্যই কি লিখবো, হি আস্কড মি, টু কিন্তু হবে না। এরপরে কি আছে দেখো, WH কোশ্চেন যেটা আছে সেটাই বসিয়ে দেবো। এরপরে ইউ কোন পারসন, দেখো ইউ কিন্তু সেকেন্ড পারসন, অবশ্যই মিকে অনুসরণ করে মি থেকে কি হয়ে যাবে, আই। আয়ের সাথে কি হবে, অবশ্যই আয়ের সাথে ওয়াজ, তাহলে ওয়াজ গোয়িং। এখানে কিন্তু আমরা এক্সটেনশন দেই নাই, পরীক্ষায় এক্সটেনশন থাকতে পারে। যে এইভাবে কিন্তু যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট নারেশন করতে হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যেই বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বুঝাবে তাকে ইম্পারেটিভ বাক্য বলে। ইম্পারেটিভ বাক্য দেখো এইখানে কিন্তু বেশ কিছু ভার্ব ব্যবহার করতে হয়, রিপোর্টিং ভার্ব। তবে কমা বা ইনভার্টেড কমা উঠে বেশিরভাগ ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে টু বসে। একটু ভিন্নতা আছে, একটু দেখো তোমরা। যে আদেশ বুঝাইলে অর্ডার ব্যবহৃত হয়, সাময়িক আদেশ বুঝাইলে কমান্ডেড ব্যবহৃত হয়, উপদেশ অ্যাডভাইসড, নিষেধ ফরবেড। তবে একটু মনে রাখো ফরবেডে বসালে কিন্তু নট বসে না, এটা একটু মনে রেখো। যদি বাক্যতে অনুরোধ বুঝায় তাহলে সেখানে রিকোয়েস্টেড বুঝায়, প্রস্তাব বুঝালে প্রপোজড, তবে একটু প্রপোজডের ক্ষেত্রে কিন্তু দ্যাট বসে। সবগুলো ক্ষেত্রে কিন্তু দেখো যে কি বসে, সবগুলো ক্ষেত্রে কিন্তু টু বসে, কিন্তু যদি প্রপোজড বুঝায় তাহলে কিন্তু সেক্ষেত্রে দ্যাট বসে। এছাড়াও দেখো অনুমতি বা অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য যদি বোঝায় সেক্ষেত্রে একটা টোল্ডের পর দ্যাটের পরে সাবজেক্ট, মাইট বি অথবা শুড বি, এক্সটেনশন যা আছে তাই। তোমরা কিন্তু এই গঠনটা একটু মনে রেখো, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। দেখো যে তাইলে কিন্তু দেখো যে এখানে কিন্তু ভার্ব হিসাবে কিন্তু যে এখানে সেন্টেন্সটা চেনার উপায় কি, সেন্টেন্সটা চেনার উপায় হচ্ছে শুধুমাত্র কিন্তু সাবজেক্ট না থেকে শুধুমাত্র ভার্ব দ্বারা শুরু হলে সেটাই কিন্তু ইম্পারেটিভ বাক্য। আর সেখানে কিন্তু আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বুঝাইলে এই ভার্বগুলো কিন্তু হয়, তোমরা একটু মুখস্থ করে রাখবে। দেখো প্রথম এক্সাম্পলে রেখেছে, দ্য টিচার সেইড টু হিজ পিপলস, অর্থাৎ শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে বললো স্ট্যান্ড আপ, তারাও। এটা কি করলো, এটা অবশ্যই একটা আদেশ করলো। তাহলে কিন্তু এখানে সেইড এটা উঠে যাবে, তাহলে অবশ্যই কি হবে আমাদের, দ্য টিচার অর্ডার্ড। দেখো দ্য টিচার কি বসবে, এখানে অবশ্যই কিন্তু আদেশ বোঝানো হয়েছে, তাহলে কিন্তু অর্ডার বসবে, ERED অর্ডার। হিজ পিপলস, দেখো স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, পিপলস মানে ছাত্রছাত্রী। তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভোকাবুলারি তোমরা জানলে ভালো করতে পারবে ইংলিশটাতে। দেখো এখন আমরা কি করব, ইনভার্টেড কমা উঠে একটা টুর পরে কিন্তু জানো কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কিন্তু কোনো পরিবর্তন না করে সরাসরি আমরা কি দেবো, স্ট্যান্ড আপ। এইভাবে কিন্তু যে ইম্পারেটিভ বাক্যকে তোমাদের ইনডাইরেক্ট করতে হবে। এবার দেখো দ্বিতীয় বাক্য কি রেখেছি আমরা বি নাম্বারে, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললো ডোন্ট স্মোক, যে ধূমপান করো না, এখানে কিন্তু নিষেধ করলো। তাহলে কিন্তু আমি সরাসরি আনসার লিখতে পারি মাই মাদার। তাহলে কিন্তু অবশ্যই সেখানে কি ব্যবহার করব, দেখো ফরবিড আমরা ব্যবহার করব। তাইলে এখানে কিন্তু কি বসবে না, এখানে কিন্তু টু দেওয়ার দরকার নাই, তাহলে সরাসরি মাই মাদার ফরবিড মি
টু স্মোক। দেখো যে অবশ্যই তোমরা বাক্যকে মাই মাদার ফরবেড মি, এখানে যদি ফরবেড না বেশি যদি আদেশ দিতে তাহলে কিন্তু এখানে অবশ্যই নট বসাইতে হয়তো। তাহলে দেখো ফরবেড মানে নিজেই কিন্তু নেগেটিভের কাজ করে, মাই মাদার ফরবেড মি টু স্মোক। তাইলে অবশ্যই কিন্তু এইভাবেই তোমাকে কিন্তু এইভাবেই ইনডাইরেক্ট নারেশন গুলো করতে হবে। এবার দেখো তৃতীয় এক্সাম্পলটা, হি টোল্ড মি প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট। প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট, অনুরোধ করে বললো যে আমার হৃদয়টা ভেঙো না। তাইলে অবশ্যই কি এখানে কিন্তু অনুরোধ বুঝেছে, তাহলে অবশ্যই কিন্তু রিকোয়েস্ট, আর ই কিউ ইউ। দেখো অবশ্যই তোমরা কি লিখবে যে হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি, এইভাবে কিন্তু লিখবে। লেখার পরে কিন্তু এখানে দেখো এখানে কিন্তু আমি কি বসাইছি, রিকোয়েস্টেড বসাইছি, তাহলে এক্ষেত্রে অবশ্যই একটা নট বসাইতে হবে। নট টু ব্রেক মাই হার্ট। দেখো এই যে নট ব্রেক, বিআর ই কে ব্রেক, এখানে দেখো মাই পার্সন কিন্তু পরিবর্তন করতে হবে। পার্সন কোন পার্সন, অবশ্যই ফার্স্ট পার্সন কাকে রেফার করবে, অবশ্যই সাবজেক্ট হি কে। তাহলে এটা কোন কেসে আছে, পসেসিভ কেস। হি থেকে কি হবে, অবশ্যই এখানে হিস হবে, হিস হার্ট, এইচ এ এ আর টি হার্ট। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা যে ইনডাইরেক্ট নারেশন করবে। পরেরটা দেখো, হি টোল্ড মি লেটস গো দেয়ার, চলো সেখানে যাওয়া যাক। তাহলে কিন্তু এটা একটা প্রস্তাব বোঝানো হয়েছে। তাহলে কিন্তু আমরা এখানে কি লিখবো, অবশ্যই হি প্রপোজড। দেখো হি প্রপোজ, এবার কিন্তু একটা টু বসাইতে হবে, হি প্রপোজড মি। দেখো লেটস থাকার কারণে ইনভার্টেড কমাতে এবার কিন্তু আর টু হবে না, অবশ্যই দ্যাট। এবার দেখো যে চলো যাওয়া যাক, তাইলে এখানে কিন্তু আমরা কিন্তু যাব যেখানে, যে চলো বেড়াতে যাক, আমাকে কিন্তু বলে নাই। তাইলে কিন্তু আমরা এখানে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব। উই এর পরে কিন্তু আমরা শুড, উই অথবা দে ব্যবহার করা লাগবে। উই শুড, দেখো হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো দেয়ার। ঠিক এইভাবে কিন্তু লিখতে হবে যে, তাইলে কিন্তু তোমাদের একটু মনে রাখা উচিত যে সমস্ত ক্ষেত্রেই কিন্তু ইম্পারেটিভের টু বসে, শুধুমাত্র যদি প্রস্তাব অথবা টোল টু অন্য অন্য কিছু বোঝায় তাহলে সেখানে কিন্তু দ্যাট, আর দ্যাটের পরে কিন্তু শুড অথবা মাইট এগুলো ব্যবহার করতে হবে। এরপরে দেখো আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যেই বাক্য দ্বারা দয়া, প্রার্থনা, ইচ্ছা পূরণ করা বোঝায় তাকে কিন্তু অপটেটিভ বাক্য বলে। অপটেটিভ বাক্য দেখো যে রিপোর্টিং ভার্ব অবশ্যই পেয়ার্ড অথবা উইজড ব্যবহার করতে হবে, এই দুইটাই। ইনভার্টেড কমা উঠে এখানেও কিন্তু একটা দ্যাট হবে। দেখো সবগুলো ক্ষেত্রে কিন্তু, যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের দ্যাট বসতেছে, শুধুমাত্র দুইটি জায়গায় চেঞ্জ, সেটা হলো ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে। এই তাছাড়া বাকি সবগুলো তিনটা ক্ষেত্রে কিন্তু দ্যাট এবং এক্সক্লামেটরিতেও কিন্তু দ্যাট বসে। এরপর এক্সাম্পল দেখো, মাদার সেইড, মা বলল, মে আল্লাহ ব্লেস ইউ, যে আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে এখানে কি করব, অবশ্যই মাদার পেয়ার্ট, এইভাবে কিন্তু আমরা বাক্যটা লিখে দেব। পেয়ার্ট এখানে কিন্তু আমরা কি করব, এখানে অবশ্যই কিন্তু একটা দ্যাট বসে দেবো। ইনভাইটেড কমোড এখানেও কিন্তু দ্যাট বসে, দ্যাট। এখানে দেখো সবার প্রথমে আমরা কি লিখবো, আল্লাহ, যে সাবজেক্ট হিসেবে আল্লাহকে দেব, আল্লাহ মাইট। তাহলে কি হবে, মে থেকে কিন্তু অবশ্যই মাইট হবে, আল্লাহ মাইট। দেখো আল্লাহ মাইট, অবশ্যই কি লিখবো, যে ব্লেস। আচ্ছা এইখানে দেখো আরেকটু পার্সন রয়েছে পরিবর্তন, ইউ কোন পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, কাকে অনুসরণ করে, মাদার, তো মা তো আমাকেই বলে, তাইলে মি। তাহলে কিন্তু এখানে অবজেক্ট হিসেবে মি বসবে। ঠিক এইভাবে কিন্তু অ্যান্সার গুলো করে নিবে, যে মাদার পেয়ার দ্যাট আল্লাহ মাইট প্লিজ মি। তাহলে কিন্তু দেখো এখানে কি অ্যান্সার হবে, যে মাই ফ্রেন্ড উইস্ট, যে এখানে আমি ইচ্ছা পূরণের কথা বললাম। দেখো মাই ফ্রেন্ড উইস্ট এর পরে কি হবে, অবশ্যই একটা ভার্ব হিসেবে দ্যাট বসাবো আমরা, দ্যাট। এখানে দেখো ইউ রয়েছে সেকেন্ড পারসন, তাহলে কিন্তু আমি কি লিখবো, মাই ফ্রেন্ড উইশ দ্যাট। তাহলে আমার বন্ধু কিন্তু আমাকেই বলবে, তাহলে কিন্তু আমরা যে ইউ, এখানে কিন্তু মি আছে অবজেক্ট হিসেবে, তাহলে কিন্তু আই আসলাম, আই মাইট বি হ্যাপি। তাহলে কিন্তু অবশ্যই মে থেকে কি লিখবো এখন, এই যে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, অথবা মডেল থাকলে মডেল ইন দ্য পাস্ট, মাইট এম আই জি এইচ টি, মাইট বি হ্যাপি। দেখো একেবারেই কিন্তু সহজ, এইভাবে কিন্তু আমাদের বাক্যগুলা ইনডাইরেক্ট নারেশনে কিন্তু পরিণত করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে, যেই সেন্টেন্স দ্বারা আংশিক মনের আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করে, সেগুলো কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্ব কিন্তু দুইটা। দেখো যদি আনন্দ বোঝায় তাহলে এক্ষেত্রে এক্সক্লেম উইথ জয়, অথবা এক্সক্লেম অনার ইন জয়, অর্থাৎ এক একজন এক এক রকম বাক্য লাগে, আমি যেগুলো আমার কাছে ভালো লেগেছে সেই বাক্যগুলো দিলাম। দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, এবং কিন্তু ইনভাইটেড কমোটে দ্যাট, এই দুইটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রেখো। এরপর দেখো আরিফ, যে এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার করি। আরিফ সেইড হাউ হেল্পলেস আই অ্যাম, আরিফ বললো আমি কতই না অসহায়। তাহলে কিন্তু এখানে দেখো কতই না অসহায়, দেখো তাইলে কিন্তু অবশ্যই লিখবো যে আরিফ এক্সক্লেম উইথ, অবশ্যই সরো। সরো লেখার পর কি করবো আমরা,
অবশ্যই কিন্তু একটা দেখো ছড়ার পরে কিন্তু অবশ্যই ইনভার্টেড কমা উঠে আমরা কি ব্যবহার করব দ্যাট। তো এখানে দেখো আইকন পারসন আর একটা কথা মনে রেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বগুলো কিন্তু শেষে থাকে এবং সেগুলো কিন্তু প্রথমে এনে করতে হবে আই ফার্স্ট পারসন কাকে আরিফকে, তাহলে কি হবে অবশ্যই হি। এটা যেহেতু দেখো পাস্ট টেন্সেই প্রকাশ করা আছে তাহলে অবশ্যই কিন্তু এটাও পাস্ট টেন্সে, তাইলে কি লিখবো হি ওয়াজ হেল্পলেস। ঠিক এইভাবেই কিন্তু আমাদের যে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট নারেশন করতে হবে। পরেরটা হুররা, উই হ্যাভ ওন দ্য গেম হি সেইড, সে বলল যে হুররা করেছি। এইখানে দেখো আমরা কিন্তু প্রথম পার্টেই কিন্তু অনেক কিন্তু আলোচনা করেছিলাম যে রিপোর্টিং ভার্ব কিন্তু শেষেও থাকতে পারে, তাহলে এটা কিন্তু প্রথমে আনতে হবে। তাহলে এখানে যেহেতু দেখো এখানে কিন্তু যে হুররা আমরা খেলায় জয়, তাহলে এটা কিন্তু আনন্দদায়ক, তাহলে অবশ্যই আমরা কি লিখবো যে হি, কিন্তু লিখবো অবশ্যই হি এক্সক্লেম উইথ জয়। এই পর্যন্ত ঠিক আছে। এরপরে দেখো ইনভার্টেড কমা উঠে কি হবে যে এই অংশ কিন্তু ইনভার্টেড কমার মধ্যে ইনভার্টেড, এখানে কিন্তু দেখো আরেকটা খাড়া টানের নিচে একটা ফোঁটা থাকলে এটাকে বিস্ময়সূচক চিহ্ন বলে। তাইলে কিন্তু দেখো এই চিহ্নটা দেখলেই তোমরা কি মনে করবে যে এটা অবশ্যই একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে দেখো যে হি এক্সক্লেম উইথ জয়, এরপরে কিন্তু আমরা কি লিখবো ইনভার্টেড কমা উঠে দ্যাট। এইখানে দেখো যে উই হ্যাভ ওন দ্য গেম হি এক্সক্লেম উইথ জয় দ্যাট, তাহলে কিন্তু এখানে দেখো যে সে বলল যে তারা খেলায় জয়লাভ করেছিল। প্রথমে কিন্তু সে বলেছে যে আমরা খেলায় জয়লাভ করেছি, তাইলে কিন্তু এখন আমরা বক্তার কথা অন্যজন হুবহু বলতেছে, তাহলে কিন্তু অবশ্যই একটা দে ব্যবহার করব। এবং দেখো এখানে কোন টেন্স ছিল যে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, তাহলে অবশ্যই কিন্তু পাস্ট পারফেক্ট হবে যে দ্যাট দে হ্যাড দে হ্যাড ওন দ্য গেম দে হ্যাড ওন দ্য গেম। এবং এখানে কিন্তু দেখো যে বিস্ময়সূচক চিহ্ন এবং ওই চিহ্নটা কিন্তু উঠে যাবে, সেটা দুঃখ হোক আনন্দদায়ক হোক। যে এইটা কিন্তু দেখো যে এই নিয়মেই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সকে ইনডাইরেক্ট নারেশনে প্রকাশ করবে। তোমরা যদি এই 5টা সেন্টেন্স তোমরা ভালোভাবে করতে পারো তাইলে আশা করি অবশ্যই তোমরা যে কোনো সেন্টেন্স যে প্যাসেজ নারেশনও কিন্তু করতে পারবে। এরপরে দেখো যে দ্যাট কিন্তু অ্যাসার্টিভে ব্যবহৃত হয়, অপটেটিভ ব্যবহৃত হয়, এক্সক্লামেটরি সেন্টেন্সেও কিন্তু ব্যবহৃত হয়। এবং শুধুমাত্র তোমরা মনে রেখো যে ই অথবা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহৃত হয় কোথায়, ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহৃত হয়। তাহলে দেখো যে অ্যাসার্টিভে দ্যাট কিন্তু অ্যাসার্টিভে, অপটেটিভ, এক্সক্লামেটরিতে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন, ইন্টারগেটিভে এবং ইম্পারেটিভে টু। এবং কিন্তু যেখানে কোন ভার্বগুলো রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয় সেগুলো একটু মুখস্থ করবে। এরকমভাবে পড়লে আশা করি তোমরা অবশ্যই যে পরীক্ষার হলে 5-এ 5 পাবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।